আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি ইউকি হোল্ডার সিজন 1 পার্ট 1 যদি আপনারা এখনো অবধি না দেখে থাকেন তাহলে ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে আপনারা পার্ট 1টা আগে দেখে নিন। তো শুরু করা যাক আজকের ভিডিওর আগে। একদিন আমরা দেখতে পারি কুরোমারু আর তোতা দুজনে মিলে বাগানে পায়চারি মারছিল। ঠিক তখনই ইক্কু একটা মেয়েকে নিয়ে তাদের সামনে চলে আসে। আরে তোতা, আমি তোমাকে খুঁজছিলাম। এই যে মেয়েটাকে দেখছো, এর সাথে তোমাকে একটু পরিচয় করতে চাইছিলাম। এই মেয়েটার নাম হচ্ছে কিরিয়ে। তখন কিরিয়ে বলতে থাকে ইক্কুকে যে সে নিজেই তোতার সাথে একটু একান্তে কথাবার্তা বলতে চায়। এরপরে ওরা দুজন যখন একটা জায়গায় চলে আসেন, কিরিয়ে যে মেয়েটাকে নিয়ে এতক্ষণ কিউট ছিল, চুপচাপ ছিল, সে এখন অভদ্র হয়ে যায়। সে একদম বোল্ড হয়ে যায়। সে নানা রকম ভাবে তোতাকে গালাগালি দিয়ে থাকে। তোতা এসবের কিছু বুঝতে পারে না। যার সাথে আমি প্রথমবার দেখা করলাম সে আমার উপরে এত রেগে আছে কেন। কিরি তখন তাকে তার সামনে বসতে বলে, তখন তোতা তার সামনে বসে পড়ে। কিরি তখন তাকে কুকুরের মতো চিল্লাতে বলে, তোতা তখন কুকুরের মতোই চিল্লায়। এবারে আমরা দেখতে পারি কিরি যে কিনা তার মুখে লাথিও মারতে চলে যায়। আরে আরে ভাই থাম, তুই কি ব্যাপারটা কি? আমার উপরে এত রাগ কিসের? আমি কি করলাম? দেখ, তুই আমাকে ছেড়ে দে। আমি তোকে যতটাই লাথ মারি না কেন একদম কম পড়বে। এটা আমার অধিকার, আমি তোকে লাথি মারতে পারি। তুই আমাকে 6 বার বাঁচাতে পারিসনি, যার জন্য আমাকে 6 বার মরতে হয়েছে। আরে এসব কি কথা বলছো? আমরা তো দেখাই করছি প্রথমবার। আরে ওই জন্য তো বলছি আমাদের দুজনকে একটু কথাবার্তা বলার দরকার আছে। শোন, এবারে আমি তোকে সব কথা বলতে চলেছি। ঠিক তখনই আমরা দেখতে পারি একটা গুন্ডা আসে যে কিনা কিরিয়ের গলাটাকে কেটে দিয়ে চলে যায়। কিরিয়ে, তুই ঠিক আছিস তো? কি মেরে গেল কি? মনে হচ্ছে এটা সেই গুন্ডারা যারা কিনা সেই ভিলেজের উপরে অ্যাটাক করতে এসেছিল। এবারে তোদেরকে আমি আর ছাড়বো না। কিন্তু কিরিয়ে তাকে সেই গুন্ডাটার পেছনে ফলো করতে না বলে সে তাকে বলে সে যেন তার হাতটাই শুধু ধরে রাখে। এখন কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি টাইমটা রিসেট হয়ে যায় এবং তারা দিনের শুরুতে আবার চলে আসে। আরে এটা কি? এটা তো সকালবেলার টাইম। আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমি আবার এখানে চলে এলাম কি করে? এটা হচ্ছে আমার পাওয়ার, টাইমটাকে রিসেট করে দিয়ে আবার প্রথম থেকে শুরু করা। আমি যতবারই মরি না কেন আমি বারবার পেছনের টাইমে যেতে পারবো, আর সামনে আসা সমস্ত বিপদকে আমি বারবার ঠিক করতে পারবো। আরে কিরিয়ে, তোমার এই পাওয়ারটা তো খুবই কুল। আরে যতই বড় এনিমি আসুক না কেন তুমি টাইমটাকে রিসেট করে দিয়ে আবার ঠিক করতে পারবে। কিন্তু ভাই মরতে গেলে না প্রচুর কষ্ট হয়। আরে হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। তুমি কি জানো আমরা যে টাইম রিসেটটা করলাম এটা 8 নম্বর বার ছিল। এর আগে যতবারই আমরা করতে চেয়েছিলাম তোমার হাতটাকে আমি যতবারই ধরার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কথা না শুনে আমাকে ছেড়ে দিয়ে ওই গুন্ডাটার পিছনে দৌড়ে চলে যাও, আর আমাকে বারবার একাই টাইমে ফিরে আসতে হয়, আর এরই সাথে বারবার আমাকে মৃত্যুটাকে সহ্য করতে হয়। এরপরে আমরা দেখতে পারি ওরা দুজনে গল্প করতে করতে আবার সেই গলির মধ্যে চলে আসে এবং সেখানে সেই গুন্ডাটা তাকে আবার মারার জন্য আসে। কিন্তু তার আগেই আমরা দেখতে পারি তোতা যে কিনা তার তলোয়ারের ওজনটাকে 1,00,000 গুণ বাড়িয়ে নিয়ে তার উপরে এমন একটা ঝটকা মারে যে সে একদম হাওয়ায় উড়ে গিয়ে ভ্যানিশ হয়ে যায়। তোতা, আমি, তুমি আর বাকি সবাই মিলে ওই টাওয়ারের অনেকটা ওপর লেভেল পর্যন্ত পৌঁছেছিলাম একটা মিলিটারি ফাইট হিসেবে ডিসকাশন করার জন্য। কিন্তু সেইখানে সেই মুহূর্তে একটা বিশাল শক্তিশালী লোক চলে এসেছিল যার নাম ছিল ফেট। সে বর্তমানে এখন এই পৃথিবীর সব থেকে বড় জাদুঘর, আর তার উদ্দেশ্য হচ্ছে তোমাকে কিডন্যাপ করা। এই কথাটা শুনে তোতা তো একদম অবাক। আমরা যখন টাওয়ারের ভিতরে ছিলাম তখন কোথা থেকে জানি না ফেট চলে আসে এবং সে তোমাকে একটা হাতে ধরে নেয়। ইক্কু এবং বাকি সমস্ত লোকেরা তোমাকে বাঁচানোর জন্য তার উপরে হামলা করে, কিন্তু ফেট তাদেরকে এক ঝটকায় ওখানে মেরে খতম করে রেখে দেয়। সবাইকে মেরে দেওয়ার পরে সে তারপরে আমার কাছে আসে। সে আমাকে পাথরে জমানোর জন্য চেষ্টা করতে থাকে। তো তার উপরে তোমার কারোর কোনো অধিকার নেই। আমি হচ্ছি এর মেন গার্ডিয়ান, এর উপরে শুধুমাত্র আমার অধিকার আছে। পাথর হয়ে যাওয়ার আগেই আমাকে মরতে হতো, কারণ যদি এটা আমি না করতে পারি তাহলে টাইমটাকে আমি রিসেট করতে পারবো না। এইভাবে এখন আমরা মোটামুটি 9 নম্বর টাইম রিসেটের মধ্যে আছি এবং এই সমস্ত কথাবার্তা পেছন দিক থেকে কারিন এবং ইক্কু দুজনেই শুনে নেয়। এরপরে আমরা দেখতে পারি ওরা সবাই মিলে ওই টাওয়ারের দিকে আবার যেতে থাকেন এবং এর সাথে আমরা দেখতে পারি কুরোমারু তাদের সাথে জুড়ে যায় এবং সেও সমস্ত কথা জানতে পেরে যায়। তারপরে ওরা সবাই মিলে একটা প্ল্যান বানায় যে ফেটকে তারাই উল্টে কিডন্যাপ করে নেবেন এবং সে যে কেন তোতাকে কিডন্যাপ করতে চাইছেন তার কাছ থেকে সমস্ত কথা তারা জানতে চাইবে। তোমাদের চিন্তা নেই, এই প্ল্যানটা ইউকি হিমেও জানে। অ্যাকচুয়ালি সেই আমাকে এই প্ল্যানের কথাটা বলেছিল। এরপরে আমরা দেখতে পারি ওরা সবাই মিলে টাওয়ারের ভেতরে চলে আসে। তোমাদেরকে আমি আর একটা কথা বলে রাখি, যখন
আমি মরে যাব এবং টাইমটাকে রিসেট করব, তখন তোমরাও সবাই আমাকে মিলে ধরে নেবে। এরকমটা করলে এই সমস্ত ঘটনার ব্যাপারে তোমরা কিছুই ভুলবে না, তোমরা সমস্ত কিছু মনে রেখে দিতে পারবে। এরপরে আমরা দেখতে পারি ওরা সবাই নিজেদের একটা পজিশন নিয়ে নেয় এবং তারা কমিউনিকেশন করে একে অপরের সাথে জুড়ে থাকে। ঠিক তখনই আমরা একটা মেয়েকে দেখতে পারি যে কিনা গায়ে চাদর ঢাকা দিয়ে তৌতার কাঁধে একটা ধাক্কা মেরে দিয়ে পাশ থেকে চলে যায়। তৌতা, যদি তুমি এই ভিডিওটা দেখছো তার মানে এটাই হচ্ছে যে তুমি ফেটের ব্যাপারে জানতে চাইছো। ফেট হচ্ছে আমাদের সাথেই বড় হয়েছেন এবং সে আমাদের দলের মধ্যেই একজন শক্তিশালী বান্দা। আমরা তিনজনে মিলেই একসাথে অনেক বড় বড় বিপদের মোকাবিলা করেছি। এখন সে আমাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, বা বলতে পারো সে আগে হিরো ছিল, সে এখন মানুষের জন্য ভিলেন হয়ে দাঁড়িয়ে গেছে। ওই জন্য এর কাছ থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করো। তখনই আমরা দেখতে পারি ইক্কু, যে কিনা স্যাটেলাইটের মাধ্যমে জানতে পেরে যায় যে ফেট ওই টাওয়ারের মধ্যে এন্টার করা শুরু করে দিয়েছে এবং ইক্কু যদি চায় তার হাতে রাখা রিমোট কন্ট্রোলের দ্বারা সে স্যাটেলাইটের মাধ্যমে একটা বিম ক্রিয়েট করে তার উপরে ফেলে তাকে এক ঝটকায় মেরে রেখে দিতে পারে। আমি ওকে দেখতে পেয়ে গেছি। ইক্কু স্যার, আমি চাইছি যে আপনি ওর উপরে স্যাটেলাইটের বিমটা মারবেন না। এটা তুমি কি বলছেন? আরে কি হয়েছে কি তো ব্যাপারটা কি? তখন আমরা জানতে পারি ফেটের পাশাপাশি কিছু স্কুলের বাচ্চারা আসছিল যারা কিনা তার স্কুলমেট ছিল। বন্ধুরা, সত্যি কথা বলতে এখনো অনেক দেরি হয়ে গেছে। সে আমাকে দেখে নিয়েছে এবং চোখের পলক না ফেলে সে ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। তার বন্ধুরা যারা কিনা তাকে অনেক দূর থেকে দেখে ফেলেন এবং সে দৌড়ে চলে যায় তার কাছে এবং তার ব্যাপারে ভালো মন্দ জিজ্ঞেস করতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি ফেট যে কিনা তার বন্ধুদের ধরে নেয় এবং সে একদম বড় বড় চোখ করে তার দিকে তাকাতে থাকে। আরে তৌতা, তোমার সাথে দেখা করে খুবই ভালো লাগলো। আমাকে তুমি চেনবে না, আমার নাম হচ্ছে ফেট আর আমি হচ্ছি তোমার দাদুর একটা বন্ধু। সত্যি কথা বলতে তোতা, তোমার না কোনো পাস্ট ছিল না কোনো ফিউচার হবে। সব থেকে ভালো তুমি আমার সাথে চলে আসো। আমার সাথে থাকলে তবেই তোমার কিছু হতে পারে। তুমি তোমার দাদুর মতো একজন বড় যোদ্ধা হতে পারবে। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, তুমি আমাকে এইভাবে জোর জবরদস্তি করতে পারো না। আরে হ্যাঁ, আমি অবশ্যই পারি। দেখছো তো তোমার দুটো বন্ধু এখন আমার হাতের মধ্যে আছে। আমি যেটা বলবো তোমাকে সেটা চুপচাপ মেনে নিতে হবে। আর হ্যাঁ, তুমি যদি চাও তো আমি এই টাওয়ারে উপস্থিত সমস্ত মানুষকেও এক ঝটকায় মেরে রেখে দিতে পারি। তোমার চয়েস, তুমি আমার সাথে চুপচাপ যাবে নাকি সবার মৃত্যুর দায়ী হবে। তো ওটা এত বড় একটা বিপদের ফাঁদে পড়ে গেছিল যে সে কি করবে সে কিছু বুঝে উঠতে পারছিল না। তখনই আমরা দেখতে পারি তৌতা যেখানে তার তলবারটা নিয়ে চলে আসেন এবং ফাইট করার জন্য রেডি হয়। আরে তৌতা, তোমার দাদু এরকম কোন রকম চিন্তা ভাবনা না করে হুট করে ফাইট করতে যেত না, তুমি এরকমটা করো না প্লিজ। তৌতা তখন চিল্লিয়ে বলতে থাকেন, টেরোরিস্ট, এখানে একটা টেরোরিস্ট চলে এসেছে, আরে এখানে বোম লাগিয়ে দিয়েছে, মেরে দেবে সবাইকে, তোমরা পালিয়ে যাও পালিয়ে যাও। এরকম একটা চালাকি ধরনের কথাবার্তা শুনে ফেট তো একদম অবাক হয়ে যায়। ঠিক তখনই আমরা দেখতে পারি তৌতা আর কারিন দুজনে মিলে তার উপরে অ্যাটাক করতে চলে যায়। তখনই ফেট তাদেরকে আটকানোর জন্য একটা শিল্ড ব্যারিয়ার ক্রিয়েট করে ফেলে। তখনই তৌতা তার নিজের তলবারটাকে 500 টন বাড়িয়ে নেয়। ভাই 500 টন ওজনটা কম নয়, যার জন্য আমরা দেখতে পারি ফেটের শিল্ড ব্যারিয়ারটা ওখানে ভেঙে উড়ে চলে যায়। এটা কি করে সম্ভব? একটা ফিজিক্যাল অ্যাটাক দিয়ে আমার ম্যাজিক্যাল ব্যারিয়ারটাকে ভেঙে রেখে দিল। এবারে ইক্কু রিমোট কন্ট্রোল দিয়ে স্যাটেলাইটের একটা শক্তিশালী ঝটকা যেটা কিনা ফেটের উপরে দিয়ে মারে। কিন্তু আমরা দেখতে পারি ফেট যে কিনা উপরের দিকে শিল্ড ব্যারিয়ারটাকে ক্রিয়েট করে তার ওই স্যাটেলাইটের হামলাটাকে ওখানে আটকে রেখে দেয়। হবে এটা খেয়ে রে মনস্টারের মতো গায়ে শক্তি। ঠিক তখনই আমরা দেখতে পারি কিরিন যে কিনা লাফিয়ে পড়ে ফেটের গায়ের উপরে এবং সে টাইম রিসেটটাকে করার জন্য কারিন আর তৌতাকে তাকে ছুঁতে বলে। কিন্তু সে বাদবাকি মেম্বারকে নিয়ে যেতে পারে না, কারণ বাদবাকি মেম্বাররা অন্যান্য অপোনেন্টসের সাথে এখন যুদ্ধ করছিল বলে। কিন্তু কিরিয়ে যখন টাইম রিসেটটা করতে যায় সেটা করতে গিয়ে সে করে উঠতে পারে না, কারণ ফেট তাকে একটা পাথরে পরিবর্তন করে দিয়েছিল। কিন্তু আমরা দেখতে পারি তৌতা যেখানে হার মানে না, তার এখনো বিশ্বাস ছিল যে কিরিয়ে যেরকম সেরকম করে টাইমটাকে রিসেট করবেই করবে। এটা বলার পরে সে ফেটের সাথে নিজেই চলে যান একটা 1 ভার্সেস 1 ফাইট করার জন্য। কিন্তু ফেট ছিল অনেকটাই শক্তিশালী, সে একটা ঘায়ে তৌতাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে রেখে দেয়। তৌতা, যদি তুমি আমাকে হারাতে চাও তাহলে তোমাকে আমাকে মারার মতো অ্যাটাক করতে হবে, না হলে তুমি আমাকে হারাতে পারবে না। এটা বলার পর সে অনেকগুলি তলবার দিয়ে তৌতার উপরে ছুঁড়ে মারে আর তৌতা তার সমস্ত অ্যাটাকগুলিকে ডজ করে যাচ্ছিল। এটাতে কোনো সন্দেহ নেই এ শুধুমাত্র একটা শক্তিশালী জাদুঘর নয়, এর মার্শাল আর্ট টেকনিকটাও অনেকটাই বেশি। সে তখন নিজের তলবারটা নিয়ে তার উপরে আর একটা অ্যাটাক করতে চলে যান। আরে ইয়ার, সেই পুরনো অ্যাটাক। তখনই তৌতা তার নিজের তলবারটার ওজনটাকে একদম শূন্য করে দেয়, যার জন্য সে ইজিলি খুবই সহজে মুভ করতে পারছিল তার তলবারটাকে। এবং সে যখনই তার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল
যাচ্ছিল তখনই তলোয়ারের ওজনটাকে 1000 থেকে 10,000 গুণ বাড়িয়ে নিচ্ছিল। এইভাবে সে বারবার মুভমেন্ট করার জন্য জিরো ওজন করছিল, আর যখনই অ্যাটাক করতো তখনই তার ওজনটাকে বাড়িয়ে নিত। এবং এইরকম টেকনিক ইউজ করার দেখেন ফেডও অনেকটাই অবাক হয়ে যাচ্ছিল। লড়াই করতে করতে আমরা দেখতে পারি তোতার কাছে একটা ফোন চলে আসে, যেটা কিনা কারেন্ট করেছিল। আরে তোতা, কিরির বডির উপরে একটা টাইম লিমিট স্টার্ট হয়ে গেছে, ওটা এখন কাউন্টডাউন চলছে আর ওটা কমছে। তুমি কি এটা জানার ব্যাপারে কিছু? মনে হচ্ছে এই টাইম লিমিটটা যখনই শেষ হবে, আমরা যদি কিরিকে আবার ধরে নিই তখনই টাইমটা আবার রিসেট হয়ে যেতে পারে। তখনই ফেড ফ্ল্যাশ ট্যাপ টেকনিকটা ইউজ করে তোতার সামনে চলে আসে এবং তাকে একটা লাথি মেরে আকাশের উপরে উড়িয়ে দেন এবং এরই সাথে তার মুখটাকে ধরে আবার টাওয়ারের নিচে পড়তে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি তোতা যে কিনা কিরের হাতটাকে ধরে নেন এবং এরই সাথে আমরা দেখতে পারি কিরিয়ে যে কিনা তার পাথরটাকে আবার ভেঙে দিয়েছে, আবার নর্মাল ফর্মে চলে আসতে পারে। আমার পাথরের ম্যাজিকে এরকম ভাঙা যেতে পারে এটা তো আমি কখনোই জানতাম না। তখনই আমরা দেখতে পারি ইউকি হোল্ডারের বাকি সমস্ত মেম্বাররা যারা কিনা কিরিকে একসাথে ধরে নেয় এবং এরই সাথে সবাই টেলিপোর্ট করে একটা জায়গায় চলে আসে। তুমি এখন আমাদের এরিয়ার ভিতরে আছো, তুমি এখন চাইলে এখান থেকে বেরোতে পারবে না। ঠিক তখনই আমরা দেখতে পারি ওইখানে ইউকি হিমে চলে আসে। আরে এটা কি? মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বড় জাদুকর এখন অনেকটাই ঘাবড়ে যাচ্ছেন কি, তাই না? আমাদের গ্রুপ 20 বছর আগেই ডিসব্যান্ড হয়ে গেছেন, এখন আমি তোমার সাথে কোনো রকমের কথা বলতে চাই না। এটা বলার পর সে অনেকগুলি অ্যাটাক করতে যান, কিন্তু ইউকি হিমেই তাকে উল্টে আবার অনেকগুলি অ্যাটাক করে জব্দ করে ধরে দেন। আরে ফেট, আমি এটা বলবো যে তুমি আমার উপরে অ্যাটাক করো না। আমি জানি তোমার বয়স বাড়েনি, কিন্তু তুমি এটা ভুলে যাও না যে তুমি ইমর্টাল নয়। তোমাকে যদি আমি মেরে দিই তাহলে কিন্তু তুমি মরে যাবে। ওয়েল ইউকি হিমে, তুমি আমাকে বেশ ভালোই জব্দ করে ধরেছ। একই তোমার এরিয়া, তার উপরে তোমার সাথে আরো অনেকগুলি ইমর্টাল এখানে উপস্থিত আছে। আমি যদি এখন তোমাদের সাথে লড়তেও যাই, আমি শিওর যে আমি হেরে যাব। ঠিক আছে, চলো একটা ডিল করা যাক। তোমরা এখানে যতগুলো বাচ্চারা উপস্থিত আছো, তোমরা সবাই মিলে আমাকে একটা একটা করে কোয়েশ্চেন করতে পারো। আমি সমস্ত কোয়েশ্চেনের উত্তর তোমাদেরকে অবশ্যই দেবো, কিন্তু তার বদলে তোমাদেরকে আমাকে এখান থেকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কোয়েশ্চেনটা আমি করছি। তুমি আমাকে এটা বলো যে তুমি তৌতাকে কেন কিডন্যাপ করতে চাইছো, তোমার উদ্দেশ্যটা কি? ওয়েল, এটার উত্তর খুবই সহজ, কারণ তৌতাই হচ্ছে এমন একটা মানুষ যাকে দিয়ে নেগি স্প্রিঙ্গার ফিল্ডকে আবার বাঁচানো যেতে পারে। এটা তুমি কি বলছো? আমার দাদু সে তো অনেক কাল আগেই মরে গেছেন, তাহলে তাকে বাঁচাবো কি করে? আচ্ছা তাই নাকি? ইউকি হিমে তোমাকে এটাই বলেছেন যে তোমার দাদু মরে গেছেন? আমার মনে হয় ইউকি হিমেকে তোমাকে একটু ভালো করে জিজ্ঞাসা করা উচিত। আমরা দেখতে পারি ইউকি হিমে যেখানে চুপচাপ ছিল, সে কোনো রকমের কথাবার্তা বলছিল না। তখন তৌতা এটা বুঝতে পেরে গেছিল যে ইউকি হিমে তাকে মিথ্যা কথা বলছিল এবং তার দাদু নেগিস ফিঙ্গারপ্রিন্ট সে এখন অব্দি বেঁচে আছে। ঠিক আছে, এবারে আমার পালা। তুমি বলেছিলে না তুমি সবকিছু জানো। নেগিস ফিঙ্গারপ্রিন্ট সে সব থেকে বেশি কাকে ভালোবাসতো, তোমাকে না ইউকি হিমেকে? আমরা দেখতে পারি ফেট যে কিনা একদম চুপচাপ ছিল, সে কি যে উত্তর দেবে সে কিছু বুঝে উঠতে পারছিল না। ওয়েল, এইটুকুনি আমি বলতে পারি যে ইউকি হিমে নেগি স্প্রিঙ্গারফিল্ডকে অনেকটাই ভালোবাসত। ঠিক তখনই আমরা দেখতে পারি ইউকি হিমে যে কিনা পিছন ধার থেকে অনেকটা রেগে যাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন, এটা বাদ দাও। এবারে আমরা দেখতে পারি শেষে তৌতা চলে আসেন। এবারে আমার কোয়েশ্চেন, আমাকে এটা তুমি বলো যে আমার বাবা মাকে যে মেরেছিল সেটা কি তুমি? হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো, তোমার বাবা মাকে আমি মেরেছিলাম। তাহলে তো এটা একদম ক্লিয়ার হয়ে গেল, তোমাকে আমি এখান থেকে জ্যান্ত ফিরে যেতে দেবো না। এটা বলার পরে সে তার মাগিয়া এরাবিয়া ম্যাজিকটাকে অ্যাক্টিভেট করতে থাকে। ঠিক তখনই আমরা দেখতে পারি তো তার কাঁধে লেগে থাকা একটা ম্যাজিক ব্যারিয়ার ক্রিয়েট হতে থাকে, যার মধ্যে থেকে নেগি স্প্রিঙ্গারফিল্ড বেরিয়ে আসে এবং তাকে দেখে ফেট আর ইউকি হিমে তারা দুজনেই খুবই অবাক হয়ে যায়। আচ্ছা তুমি তারে নেগি যে কিনা আমার দাদু? তখন ইউকি হিমে টেলিপ্যাথির মাধ্যমে কুরোমারুকে অর্ডার দেয় সেজন্য তলবার দিয়ে তৌতার কাঁধে লেগে থাকা ব্যারিয়ারটাকে কেটে দিয়ে ওই লাইভ প্রজেকশনটাকে ডিসকানেক্ট করার জন্য। তৌতা, আমি এখানে এসেছি তোমাকে শুধুমাত্র একটা কথা বলার জন্য, যে সত্যিটা তোমার জানার অধিকার আছে। ঠিক তখনই আমরা দেখতে পারি কুরোমারু যেখানে পেছন দিক থেকে এসে তার তলবার দিয়ে তৌতার কাঁধে লেগে থাকা ম্যাজিকটাকে ওখানে কেটে ডিসকানেক্ট করে দেয়। ইউকি হিমে, মনে হচ্ছে এখন আমাদের নিজেদের মধ্যে লড়াই করাটা ঠিক হবে না, যদি সে ফিরে আসেন তাহলে অবস্থা খুবই খারাপ। আরে এটা কি ছিল? আমি সত্যিটা জানতে পারলাম না কেন, এটা কি হয়ে গেল? এর পরের দিন থেকে আমরা দেখতে পারি তৌতা যে কিনা ইউকি হিমের পিছনে হাত ধুয়ে পড়ে যায় যে ইউকি হিমে আমাকে বলো যে কি এমন সত্যি যেটা আমি জানি না। কিন্তু ইউকি হিমে তাকে কোনো রকমের কোনো অ্যান্সার না দিয়ে তাকে বারবার খালি ইগনোরই করে চলে যেত। এরপরে কয়েকদিন কেটে যায় এবং আমরা দেখতে পারি ইউকি হিমে যে কিনা একটা জায়গায় তার নিজের অরিজিনাল রূপে দাঁড়িয়েছিল। ইউকি হিমে, তুমি কি আমাকে ডেকেছিলে? হ্যাঁ তো আমি তোমাকে ডেকেছিলাম, মনে হচ্ছে তোমাকে সমস্ত কথা খুলে বলার সময় চলে এসেছে। সত্যি কথা বলতে এই কথাটা আমি যদি পারতাম তোমাকে কখনই বলতাম না, কিন্তু মনে হচ্ছে সত্যি কখনো চাপা থাকেই না। ঠিক আছে, তুমি আমাকে বলো, আমি সব সহ্য করে নেব। তাছাড়াও ইউকি হিমে, তুমি কি আমাকে এটা বলবে তুমি কি আমার দাদুকে নেগি স্প্রিঙ্গারফিল্ডকে ভালোবাসতে? হ্যাঁ তুমি ঠিক
ঠিকই কথা বলেছ। আমি নেগিকে একটা সময় ভালোবাসতাম, কিন্তু কালকে তুমি যাকে দেখলে সেটা অরিজিনাল নেগি ছিল না। মানে বডিটা তো নেগির ছিল, কিন্তু তার ভিতরে যে আত্মাটা ছিল সেটা নেগির ছিল না। আজ থেকে 20 বছর আগে একটা শক্তিশালী দুষ্টু জাদুঘর ছিল, যে কিনা সমস্ত মানুষকে মেরে রেখে দেওয়ার চেষ্টা করছিল। আর নেগি এমন একজন শক্তিশালী জাদুঘর ছিল যে কিনা ওই দুষ্টু জাদুঘরের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল, তাকে হারিয়ে দিয়েছিল। কিন্তু তার বদলে সেই দুষ্টু জাদুঘরের আত্মাটা নেগি স্প্রিঙ্গারফিল্ডের দেহটাকে কবজা করে রেখে দেয়। আর সেই দিন থেকে নেগি স্প্রিঙ্গারফিল্ড সে আর ভালো মানুষ হয় না, সে সমস্ত মানুষের বিরুদ্ধে চলে যায়। ওই জন্য তার কাছ থেকে আমি তোমাকে অল টাইম দূরে দূরে রাখতাম। ওটা আজ থেকে 2 বছর আগে আমি তোমাকে নিয়েছিলাম। তোমাকে আমি এটা বলেছিলাম যে একটা কার অ্যাক্সিডেন্টে তোমার মা বাবার মৃত্যু হয়ে যায়, কিন্তু ওটা অ্যাকচুয়ালি মিথ্যে কথা, ওটা তোমার মা বাবা ছিলই না। এবারে আমি যেটা বলতে চলেছি আমার কথাটা ভালো করে মন দিয়ে শুনবে। আজ থেকে 2 বছর আগে নেগি স্প্রিঙ্গারফিল্ডের জেনেটিক ইনফরমেশন দিয়ে তোমাকে বানানো হয়েছিল। একদম ঠিকই ভাবছো, তুমি একটা সাধারণ মানুষের মতো জন্ম নাওনি, তুমি একটা ক্লোন যাকে কিনা বানানো হয়েছিল। এই সমস্ত কথাবার্তা সে তার রুমে চলে আসেন এবং কুরোমারুর সাথে সে শেয়ার করে। এটাতে আমার দুঃখ নেই যে আমি একটা ক্লোন, কিন্তু দুঃখ এটাতে আমার লাগছে যে আমি নেগি স্প্রিঙ্গারফিল্ডের ইনফরমেশন দিয়ে বানানো একটা ক্লোন। আর তাই জন্য ইউকিহিমে আমাকে তার একটা দায়িত্ব মনে করে এসেছে এতদিন একটা মানুষের মতো মানুষ করে তোলার জন্য। এইরকম কথা ভাবতে ভাবতে তোতা অনেকটাই দুঃখ পেতে থাকে, কারণ সে এটাই ভাবছেন যে সে ইউকিহিমের জন্য একটা বোঝা হয়ে আছে। ঠিক তখনই আমরা দেখতে পারি তোতার সমস্ত বন্ধুরা তারা মনটাকে ভালো করার জন্য তাকে একটা ফেস্টিভ্যালের ভেতরে নিয়ে চলে আসেন। এবং ওই ফেস্টিভ্যালে একটা টুর্নামেন্ট আয়োজন হয়েছিল, যে টুর্নামেন্টে যে জিতে যাবে তাকে একটা ভারী ভরকম একটা রিওয়ার্ডস দেওয়া হবে। এবং আমরা দেখতে পারি তোতা যে কিনা ওই টুর্নামেন্টে পার্টিসিপেট করে ফেলে, এবং তার অপোনেন্ট হিসেবে আমরা দেখতে পারি সেই টাওয়ারে থাকা সেই মেয়েটা তার বিরুদ্ধে চলে আসে লড়াই করার জন্য। এইভাবে আমরা দেখতে পারি এদের দুজনের মধ্যে একটা জবরদস্ত লড়াই শুরু হয়ে যায়। তোতা যার সাথে লড়াই করছেন তার হাব ভাব আমার তেমন একটা খুব ভালো লাগছে না, কিছু একটা খারাপ ঘটতে চলেছে মনে হচ্ছে। আমরা দেখতে পারি সেই যোদ্ধাটা যেখানে তোতার উপরে একটা তলোয়ার দিয়ে অ্যাটাক করতে যান, কিন্তু তোতা খুবই সহজেই তার ওই অ্যাটাকটাকে ডজ করে নেয় এবং ওই সাথে ওই ওনারটা তার মুখের উপর একটা ব্লাস্ট করে দেয়। কিন্তু আমরা দেখতে পারি তোতা যে কিনা ওই অ্যাটাকটাকেও ডজ করে নেয়। তখনই আমরা দেখতে পারি তোতা যে কিনা ওই অবস্থাতে থাকাকালীনই তার উপরে একটা জবরদস্ত অ্যাটাক করে ফেলে। তোমার এইরকম ফাইটিং স্টাইল দেখে আমার গা পিত্তি জ্বলে যাচ্ছে, কারণ এই ফাইটিং স্টাইলটা তোমার নয়। এটা বলার পরে সে তোতাকে আর একটা ধামাকা করে উড়িয়ে রেখে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি সেই অপোনেন্ট যে কিনা আর একটা জবরদস্ত অ্যাটাক করে তোতাকে একদম দুভাগে চেলা করে রেখে দেয়। আরে এটা কি হলো? আরে ওকে তো দুভাগে চেলা করে দিয়েছে, ও ঠিকঠাক থাকবে তো নাকি রে? আমরা দেখতে পারি তোতা যে কিনা তার বডিটাকে রিজেনারেট করে আবার ঠিকঠাক করে নিয়েছিল, কিন্তু তার মাথাটা একদম আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার জন্য তার মাগিয়ে অ্যারাবিয়া ম্যাজিকটা অ্যাক্টিভেট হয়ে যায়। এবং এইরকম অবস্থাতে থাকাকালীন সে ওই অপোনেন্টের উপরে অনেকগুলি হামলা করতে থাকে, কিন্তু ওই অপোনেন্টটা এতটাই শক্তিশালী ছিল যে সে মাগে অ্যারাবিয়া অ্যাক্টিভেট হওয়ার পরেও তার পেটের ভিতরে একটা তলোয়ার ঢুকিয়ে রেখে দেয় এবং এর সাথে তার শরীরের ভিতরে অনেকগুলি রড ঢুকিয়ে তাকে মাটির উপরে শুইয়ে রেখে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে আর একজন যোদ্ধা চলে আসেন এবং এটা ছিল দ্য লেজেন্ডারি হিরো নেগি স্প্রিঙ্গারফিল্ড গ্র্যান্ডফাদার। বাট তুমি এখানে কি করছো? এবারে নেগি তোতার গায়ে লেগে থাকা সমস্ত অস্ত্রকে ওখান থেকে তুলে নেয়। তোতা, আমি এখানে শুধু তোমার জন্য এসেছি, আমি চাই যে তুমি আমার সাথে এই টাওয়ারের একদম টপে চলো, কারণ তুমি ছাড়া এই পৃথিবীকে বাঁচানো যাবে না। আরে ইয়ার, আমি ছাড়া পৃথিবীকে বাঁচানো যাবে না, তুমি ফেট সবাই একই কথা বলছেন। যদি এরকমটাই হয় তাহলে তোমরা আমাকে আগে কেন নিয়ে যাওনি? বাট সেটা কি করে করি বলো? তুমি যে কোথায় আছো সেটাই তো জানতাম না। সত্যি কথা বলতে তুমি যে বেঁচেও আছো এটাও তো আমরা জানতাম না। ঠিক তখনই আমরা দেখতে পারি ওই জায়গায় ইউকিহিমে চলে আসেন এবং সে তার বরফের ম্যাজিক দিয়ে পুরো স্টেডিয়ামের পুরো ব্যারিয়ারটাকে ভেঙে রেখে দেয়। তোতা, এবারে আমি চলে এসেছি, কোনো ব্যাপার না, আমি সব সামলে নেব। সত্যিই মাস্টার ইউকিহিমে, আমি কখনো ভাবতে পারিনি যে আপনি আমার এই ব্যারিয়ারটাকে ভেঙে রেখে দিতে পারেন বলে। তোমার মুখের উপরে এরকম একটা মুখোশ আছেন, তার মানে এটা ভেবে নিও না যে তুমি সত্যিকারের নেগি। তোমার ভিতরে যেটা আছে তাকে আমি ভালোভাবেই চিনি। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে আরো দুটো মেয়ে এসেন ইউকিহিমেকে ওখানে কবজা করে বন্দি করে রেখে দেয় এবং এরই সাথে আরো কিছু গুন্ডারা এসে ওখানে হামলা করে দেয় এবং তাদেরকে আটকানোর জন্য আমরা দেখতে পারি কুরোমারু আর কারিন ওখানে চলে আসে। এবারে আমরা দেখতে পারি নেগির পুরো দল যারা কিনা তোতাকে কিডন্যাপ করার জন্য এসেছিল আর ইউকিহিমের দল যারা কিনা তোতাকে প্রোটেক্ট করার জন্য দাঁড়িয়েছিল। তোতা, তোমাকে ভালো করে একটা কথা বলি শুনে রাখুন, আমাদের সামনে যারা দাঁড়িয়েছে তারা কিন্তু যা তা যোদ্ধা নয়, তারা অনেকটাই শক্তিশালী। সত্যি কথা বলতে
বলতে আমি যদি চাইতাম তাহলে এদেরকে অ্যাভয়েড করার চেষ্টাটাই করতাম, কিন্তু আমরা এমন এখন একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে গেছি যে এদের সাথে ফাইট করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। ঠিক তখনই আমরা দেখতে পারি নেগি, যে কিনা মুখ থেকে একটা হাসি করে, যার জন্য আমরা দেখতে পারি স্টেডিয়ামে থাকা সমস্ত মেয়েদের শরীর থেকে সমস্ত কাপড় খুলে বেরিয়ে যায়। আরে আরে এটা কি রকমের ইডিয়েট ভাই, আরে আমাকে ক্ষমা করবে, আমি যদি এরকম হাসি করি না তাহলে সব মেয়ের কাপড় খুলে যায়। এটা কি রকমের ঠেরকিবাজি অ্যাবিলিটি রে ভাই। ঠিক তখনই আমরা দেখতে পারি একটা অদৃশ্য আত্মা, যেটা কিনা তোতাকে টেলিপোর্ট করে নিয়ে অন্য একটা জায়গায় নিয়ে চলে যায়, এবং তোতা তার সামনে দেখেন যে ইউকিহিমে অনেকটাই ক্লান্ত হওয়া অবস্থায় একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখনই তোতা তাকে ধরার জন্য তার কাছে যায়, কিন্তু এর সাথে সে টেলিপোর্ট হয়ে আবার একটা অন্য জায়গায় চলে আসেন। তখনই আমরা দেখতে পারি তার সামনে আরেকটা জাদুঘর চলে আসেন, যার নাম ছিল কুনেল স্যান্ডার্স। তখন সেই তলবারটা বলতে থাকেন যে না, এর অরিজিনাল নাম হচ্ছে অ্যালবেরিও ইম্মা, যে কিনা আমাকে বানিয়েছিল। এর কথায় কিন্তু একটু সাবধানে চলবেন, এ কিন্তু তোমাকে ভুজুং ভাজুং কথাবার্তা বলতে পারে। আমি কখনো ভাবতে পারিনি আমার তলবার আমার উপরে কেউ কেউ করবেন। এটা বলার পরে তার উপরে একটা ম্যাজিক করে দেন এবং তার অবস্থা খুবই খারাপ করে দিচ্ছিল। তলবারটা বারবার ছটফট করতে থাকেন, আরে ভাই আমাকে ছেড়ে দাও, ভুলে গেছেন, আমার এরকম বলাটা উচিত হয়নি। এইভাবে আমরা দেখতে পারি তলবারের অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিল, তার ধোঁয়া বার করে দিয়েছিল। সত্যি কথা বলতে আমি হচ্ছে ইউকিহিমের একটা পুরনো বন্ধু, আর আমার এখানে আসার মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে মানানো, যাতে তুমি নেগির সাথে যেতে পারো একটা ভালো কাজের জন্য। কিন্তু আমি তোমাকে কোনো জোর জবরদস্তি করবো না, তোমাকে আমি সমস্ত সত্যিটা দেখাবো, তারপরে তুমি নিজে ডিসাইড করো যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। আজ থেকে অনেক বছর আগে ইউকিহিমে যখন একটা স্কুল চালাতো, তখন ওই স্কুলে একটা টিচার আছেন যার বয়স মাত্র 10 বছর ছিল, এবং তার নাম ছিল নেগি। এবং তারা ধীরে ধীরে একসাথে বড় হয় এবং একে অপরের সাথে তাদের বন্ডিংটাও খুবই ভালোভাবে ক্রিয়েট হতে থাকে। এবারে আমরা দেখতে পারি একটা বিচের পাশ থেকে ইউকিহিমে, যে কিনা তোতার পাশ থেকে চলে যাচ্ছিল, কিন্তু পিছনে ঘুরে সে আবার বলতে থাকে, আরে তোতা তুমি এখানে কি করছো? তোতা তো এই সমস্ত জিনিস দেখে একদম অবাক, কারণ এটা হচ্ছে এখন পাস্ট লাইফের ঘটনা চলছে। তাছাড়া ইউকিহিমে তাকে দেখতে পাচ্ছেই বা কি করে, আর তাছাড়া তাকে চেনেও বা কি করে, কারণ এটা তো পাস্ট লাইফের ঘটনা। ঠিক তখনই আমরা দেখতে পারি ইউকিহিমের পেছন ধার থেকে একটা শক্তিশালী যোদ্ধা এসে ইউকিহিমেকে ওখানে কবজা করে বন্দি করে রেখে দেয়, আর পেছন দিক থেকে কুনেল, যে কিনা তোতার উপরে অনেকগুলি অ্যাটাক করে রেখে দেয়। কুনেল, তুই এরকমটা কেন করছিস? আমার নাম হচ্ছে লালদা এবং আমার কাছ থেকেই সমস্ত ম্যাজিকের শুরু হয়েছে, আর আমি হচ্ছে তোমার সব থেকে বড় শত্রু। এটা বলার পরে সে ইউকিহিমেকে দু চেলা করে কেটে রেখে দেয়। চিন্তা নেই, ও আবার ঠিক হয়ে যাবে, কারণ ও একটা ইমর্টাল। আর কুনেল, যে কিনা গ্র্যাভিটি ম্যাজিক দিয়ে তোতাকে একদম মাটির উপরে থেবড়ে রেখে দেয়। তোতাকে আমরা দেখতে পারি যে কিনা ঘষড়ে ঘষড়ে কোনো রকম ইউকিহিমের কাছে যেতে থাকেন, আর ইউকিহিমেও তার হাতটাকে বাড়াতে থাকেন তোতার দিকে। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে একটা আলো জ্বলে ওঠেন এবং তোতা সে তার নিজের কোলে ইউকিহিমেকে জড়িয়ে ধরে রাখে। তোতা, এটা কি সত্যি তুমি? সত্যি কথা বলতে আমি যার সাথে সারা জীবন থাকতে চেয়েছিলাম সেটা শুধুমাত্র তুমি। আরে ইউকিহিমে, তুমি এসব কি কথা বলছো? তখনই তোতা তার পুরনো কথাটা মনে করতে থাকেন। আজ থেকে 2 বছর আগে যখন কার অ্যাক্সিডেন্ট এসে যখন রাস্তার উপরে পড়েছিল, তখন ইউকিহিমে তাকে বাঁচিয়েছিল। সে তখন ইউকিহিমেকে জড়িয়ে ধরে বলতে থাকেন, আমি জানি না তুমি আগে কাকে ভালোবাসতেন, কিন্তু এখন বা বর্তমানে বা ভবিষ্যতে আমি সব সময় তোমার কাছে থাকবো, আমি তোমার হাত ধরে সব সময় চলবো, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমরা দেখতে পারি ইউকিহিমে এই কথাটা শুনে সে অনেকটাই কাঁদতে থাকেন। আর তোমরাও একটা কথা শুনে রাখো, তোমাদের এতে কোনো অধিকার নেই যে ইউকিহিমে সুখী থাকবে কি সুখী থাকবে না। তার জন্য যদি আমাকে তোমাদের বিরুদ্ধেও যদি যেতে হয় আমি তাও যাব। আচ্ছা তাই নাকি? তাহলে দেখা যাক তুমি কি করতে পারো। এটা বলার পরে সে তোতার উপরে অনেকগুলি অ্যাটাক করতে থাকেন এবং তোতা তার সমস্ত অ্যাটাকগুলিকে ডজ করতে থাকেন। এবারে আমরা দেখতে পারি ইউকিহিমে আর তোতা তারা দুজনে মিলে একটা কম্বিনেশন ফাইট করে তাদের বিরুদ্ধে। এবার ইউকিহিমে যখন তার উপরে অ্যাটাক করতে যায়, তখনই আমরা দেখতে পারি ওই জাদুকরটা, যে কিনা নেগির রূপটা ধারণ করে ফেলে, যার জন্য ইউকিহিমে তার উপরে অ্যাটাক করতে পারে না, কিন্তু সে জাদুকরটা এই সুযোগে ইউকিহিমের উপর আবার অ্যাটাক করে দেয়। ঠিক তখনই আমরা দেখতে পারি তোতা, যে কিনা একটা জবরদস্ত অ্যাটাক ওই লালদার উপরে করতে যান। তখনই আমরা দেখতে পারি নেগি, যে কিনা সাইড থেকে এসে তাকে আর একটা অ্যাটাক করে অনেক দূরে ছুড়ে ফেলে রেখে দেয়, এবং তোতাকে আমরা দেখতে পারি যে কিনা উড়ে এসে পড়ে একটা জলের ভেতরে, এবং সে চাইলেও নিজের ইচ্ছা দিয়ে ওখান থেকে বেরোতে পারবে না, কারণ তার সমস্ত বন্ধুকে একটা জম্বি বানিয়ে দিয়ে তাকে ওখানে আটক করে রেখে দেওয়া হয়। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে আর একটা মেয়ে চলে আসে এবং সে তার নিজের তলোয়ার দিয়ে ওই মায়াজালটাকে ভেঙে কেটে রেখে দেয়। আরে আরে তুমি আবার কে? আমার নাম হচ্ছে আসুনা। এক কথা বলতে পারো আমি তোমার ঠাকমা, কারণ আমি নেগির বউ। নেগি আর আমার দুজনের জেনেটিক কোড দিয়ে তোমাকে বানানো হয়েছিল, তাই জন্য সে যদি তোমার গ্র্যান্ডফাদার হয় তাহলে আমি তোমার গ্র্যান্ডমাদার। আমরা দেখতে পারি লালদা, যে কিনা তাদের উপরে আবার অ্যাটাক করতে আসেন, কিন্তু আসুনা তার ওই অ্যাটাকটাকে খুবই সহজে ডজ করে নেয়। ওরে বাপরে, এ তো বিশাল শক্তিশালী রে। সত্যি আসুনা, তুমি অনেকটাই শক্তিশালী, তাই জন্য মায়াজালে তোমার সাথে লড়ে আমি হেরেই যাব।
তার থেকে বরং রিয়েল ওয়ার্ল্ডে আমি তোমাদের বাকি সবাইকে দেখে নেব। তৌতা, আমার কথাটা ভালো করে শুনে রাখুন, তুমি যখন রিয়েল ওয়ার্ল্ডে আবার তোমার বন্ধুদের সাথে ফিরে যাবে তখন তোমাকে জাস্ট কিছুমাত্র সময় এদেরকে আটকে রাখতে হবে, কারণ তোমার ভেতরেই এমন একটা চাবি আছে যেই চাবি দিয়ে সমস্ত এনিমিকে মেরে রেখে দেওয়া যেতে পারে। ঠিক আছে, আমি এই কথাটা মনে রাখবো। এরপরে আমরা দেখতে পারি ওরা আবার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে চলে আসে এবং আসা মাত্রই তারা একটা অপোনেন্টের বিরুদ্ধে লড়াই করতে লেগে যায় এবং আমরা দেখতে পারি তোতা যেখানে তার মাগিয়া অ্যারাবিয়া ম্যাজিকটা দিয়ে সে নেগির উপরে হামলা করতে শুরু করে দেয়। তোতা, তোমাকে আমার সাথে যেতেই হবে পুরো দুনিয়াটাকে বাঁচানোর জন্য। না দাদু, তুমি ভুল কথা বলছো, সবার আগে তোমাকে বাঁচাতে হবে। আর অন্যদিকে আমরা দেখতে পারি ইউকি হোল্ডারের বাকি সমস্ত মেম্বাররা যারা কিনা বাকি সমস্ত অপোনেন্টের সাথে লড়াই করে যাচ্ছিল। নেগি অনেকটাই পাওয়ারফুল ছিল, তাই জন্য তৌতা তার বিরুদ্ধে একা লড়ে উঠতে পারছিল না। ঠিক তখনই আমরা দেখতে পারি তৌতাকে সাহায্য করার জন্য ওখানে ইউকিহিমে আর ফেট দুজনেই চলে আসে এবং ইউকিহিমে আর ফেট তারা দুজনেই একটা আইস ম্যাজিক এবং স্টোন ম্যাজিক করে দিয়ে নেগিকে ওখানে ফ্রিজ করে রেখে দেন। কিন্তু নেগি সে তাদের সমস্ত শিলটাকে ভেঙে রেখে দেয় এবং সেও তার মাগিয়া অ্যারাবিয়া ম্যাজিকটাকে ইউজ করতে থাকেন, যেটা ছিল একদম অরিজিনাল মাগিয়া অ্যারাবিয়া, একদম ম্যাক্স লেভেলে, যেটা দেখে তো সবাই একদম অবাক হয়ে যায়। এবং এর সাথে আমরা দেখতে পারি নেগি এতটাই শক্তিশালী হয়ে গেছিল যে সে একই ঝটকায় ফেট এবং ইউকিহিমের মতো শক্তিশালী যোদ্ধাদেরকে ওখানে কবজা করে বন্দি বানিয়ে রেখে দেয়। এবং ওই সেম অ্যাটাক সে যখন তৌতার উপরে করতে যান তখনই আমরা দেখতে পারি তৌতাও যে কিনা তার ম্যাজিক অ্যারাবিয়াটাকে ম্যাক্স লেভেলে কমপ্লিট করে নিতে পেরে গেছিল। তৌতা, সত্যি তুমি অনেকটা ট্যালেন্টেড, তুমি তো এখনো অব্দি নিজেও জানো না যে তুমি মাগিয়া অ্যারাবিয়াটাকে কমপ্লিট করে নিতে পেরেছো বলে। এবারে আমরা দেখতে পারি এরা শহরের বাইরে সমুদ্রের উপরে উড়ে উড়ে লড়াই করছিল, এরা বড় বড় বিল্ডিং টাওয়ার কোনো কিছুই বাকি রাখছিল না এবং এর সাথে নেগি তৌতার উপরে আরো অনেকগুলি বিদ্যুতের অ্যাটাক করে দেন। তৌতা তখন ঘুরে শহরটাকে দেখে যে পুরো শহরটা তছনছ হয়ে যাচ্ছে, কত মানুষ যে মরে গেছে তার কোনো ঠিক নেই। দাদু, তুমি সবসময় বলো যে মানুষদেরকে বাঁচাতে হবে, কিন্তু এইরকম ধ্বংস করে কোনোদিনও কোনো মানুষকে বাঁচানো সম্ভব নয়। এটা বলার পরে সে তার উপরে অনেকগুলি কাউন্টার অ্যাটাক করতে থাকেন। নেগি তার উপরে কোনো রকমের অ্যাটাক করতে পারছিল না। ঠিক তখনই আমরা দেখতে পারি নেগির একটা টিমমেট যেখানে পিছন দিক থেকে এসে তো তার পিঠের উপরে একটা বড় তলোয়ার ঢুকিয়ে রেখে দেয় এবং ওই রকম অবস্থাতেই আমরা দেখতে পারি তোতা যে কিনা আবার সেই এরিনার ভিতরে পড়ে যায়। আমরা দেখতে পারি নেগি যে কিনা আর একটা জবরদস্ত অ্যাটাক তৌতার উপরে করতে যান, তখনই তার সামনে এসে দাঁড়িয়ে যায় কিরিয়ে, কারণ কিরিয়ে এটা জানতো যদি ওই হামলাটা তার গায়ে লাগে সে মরে যাবে আর টাইমটা রিসেট হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পারি নেগি বা তার টিমমেট তার এই অ্যাবিলিটির ব্যাপারে সমস্ত কথা জানতো। ঠিক তখনই আমরা দেখতে পারি নেগির একটা টিমমেট যে কিনা কিরিয়েকে ধরে মাটির উপরে শুয়ে রেখে দেন এবং তাকে যন্ত্রণা দেওয়ার জন্য তারা একটা দুটো করে দাঁতগুলোকে উবড়িয়ে ভেঙে ফেলতে থাকেন, যেগুলোকে দেখে তোতা অনেকটা রেগে যেতে থাকেন, সে আউট অফ কন্ট্রোল হয়ে যেতে থাকেন। আরে তোতা, তুমি টেনশন করছো কেন? আমাদের উদ্দেশ্য ছিল 37 মিনিট হোল্ড করা, আমরা সেটা করে নিতে পেরেছি। ঠিক তখনই আমরা দেখতে পারি ওখানে আর একটা বড় ম্যাজিক্যাল ক্যাস্ট ক্রিয়েট হয়ে যায় এবং এর ফলে আমরা দেখতে পারি ওখানে আসুনা চলে আসে। নেগি, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো, আমি জানি এই শরীরের ভেতরে তোমার অরিজিনাল স্বরূপ কোথাও না কোথাও লুকিয়ে আছেন আর একদিন না একদিন তুমি আবার ফিরে আসবে। ঠিক তখনই আমরা দেখতে পারি লালদার কালো জাদু যেটা কিনা নেগির বডির উপরে আবার ভর করে বসেন। ঠিক আছে আসুনা, তোমার সাথে আমরা লড়াই করে পারবো না, ওই জন্য আপাতত এখান থেকে আমরা চলে যাচ্ছি, কিন্তু তোতা তোমার পিছনে আমি গিভ আপ করবো না, আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করব আর একদিন না একদিন আমি তোমাকে নিয়ে যাব। এটা বলার পরে সে এবং তার সমস্ত টিমমেট ওখান থেকে টেলিপোর্ট করে চলে যায়। এর সাথে আমরা দেখতে পারি বিশাল বড় একটা লড়াই থেমে যায় এবং আমরা জানতে পারি ইউকিউ হোল্ডারের পজিশনে যে সেকেন্ড নম্বর স্টেজে সব থেকে শক্তিশালী যোদ্ধা ছিল যার নাম ছিল জিনবেই, সে শহরের সমস্ত লোককে টেলিপোর্ট করে একটা সেফ জায়গায় নিয়ে চলে গেছিল, যার জন্য ধ্বংস তো হয়েছিল কিন্তু একটা মানুষও মরেনি। এরপরে আমরা দেখতে পারি একদিন তৌতা যে কিনা একদম সিধা চলে আসে ইউকিএম এর অফিসে। আরে তৌতা, তুমি এখানে কি করছো? ইউকিএম এ ভালো করে আমার কথাটা শুনে রাখো, আমি তোমাকে কি বলতে চলেছি, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা সে এত জোরে বলে যে সবাই শুনতে পেয়ে গেছিল আর এই কথাটা শুনে ইউকিএম এ এতটাই লজ্জা পেয়ে গেছিল যে সে ছুটে চলে আসে এবং তার মুখে একটা ঘুষি মেরে তাকে দূরে ছুঁড়ে ফেলে রেখে দেয়। এটা তুমি কি করলে ইউকিএম এ? তুমি আমাকে মারলে কেন? আমাকে পুরো একদম ভয় পাইয়ে দিয়েছো। আরে ভয় তো তুমি আমাকে পাইয়ে দিয়েছো, এই হঠাৎ মাত্র ভালোবাসি এটা আবার কোথা থেকে এলো? আমি কোনো রকমের মজা করছি না তোমার সাথে, আমি সত্যি কথা বলছি। আমি তখন তোমাকে অনেকটাই কাঁদে দেখেছিলাম, তুমি একদম একা ছিলেন, ওই জন্য আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমরা দেখতে পারি এই সমস্ত কথা শুনে ইউকিহিমে আরো বেশি লজ্জা পেতে থাকে। ইউকিহিমে, তোমার সাথে কেউ যাক বা না যাক, কিন্তু সারা জীবন আমি তোমার সাথে চলবো, আমি তোমার সাথে সবসময় থাকবো, ওই জন্য ইউকিহিমে তুমি প্লিজ আমাকে বিয়ে করে নাও। তৌতা, আমার অ্যান্সারটা হচ্ছে না। এটা শোনার পরে তৌথা একদম পুরো হিমসিম খেয়ে যায়। আরে ভাই, এটা কি হলো? এত বড় ডায়লগ মারলাম আর আমাকে পুরো ডাইরেক্ট রিজেক্ট করে দিল। তৌতা, আমার জন্য চিন্তা করো না, আমি খুবই ভালো আছি, আর তাছাড়াও আমিও তোমাদেরকে ছেড়ে কোথাও চলে যাচ্ছি না এখন। আবে তৌতা, সালা তোর তো বিশাল সাহস, তুই আমাদের ইউকিহিমে ম্যাডামকে তুই বিয়ে করতে চাস? মনে হচ্ছে তোর মরার ইচ্ছা হয়েছে আমার হাতে।
আর আমরা দেখতে পারি তোতা যে কিনা কারেন্টের হাত থেকে বাঁচার জন্য বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নিচের দিকে পড়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি ইউকিহিমে যে কিনা লজ্জাতে বলতে থাকে, তোতা এই কথাটা বলতে তোমার 500 বছর লেগে গেল, পাগল এতটাকেও লেট করে। তো হ্যালো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি পারো ভিডিওটাকে শেয়ার করে দিও, তাতে আমার ভিউজটাও বেশি বাড়ে আর লাইকটাও বেশি আসে। দেখা হচ্ছে এই চ্যানেলে আবার নেক্সট মঙ্গলবার একটা নতুন অ্যানিমেশন নিয়ে। আর এছাড়াও আমার মেন চ্যানেলটায় ওখানে 2টো করে ভিডিও তো সপ্তাহে আমি দিচ্ছি। তোমরা যদি এখনো কেউ আমার ওই চ্যানেলটা না গিয়ে থাকো তাহলে অবশ্যই যাও, গিয়ে দেখে আসো আমার ওই চ্যানেলটা। আমি ওর লিঙ্কটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।